কোথায় ছিল 1250 1350 গ্যাস, এখন 1900 2000 টাকা। ভোগান্তি কয়দিনে শেষ হবে এটা আমরা সঠিকই জানতে চাচ্ছি। জ্বালানি তেলের পর এলপিজিরও দাম বৃদ্ধি, 12 কেজি সিলিন্ডারে বাড়ল 212 টাকা। রেকর্ড দরেও সরবরাহ সংকটে পাম্পে ভোগান্তি, ব্যয় বাড়ার চাপে সাধারণ মানুষ। বগুড়াকে সিটি কর্পোরেশন ঘোষণা কাল উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। স্থানীয়দের উচ্ছ্বাস, বাস্তবায়ন হলে নাগরিক দুর্ভোগ কমার আশা। হাম ও উপসর্গে আরও 4 শিশুর প্রাণহানি, আক্রান্তদের অন্যান্য জটিলতায় বাড়ছে মৃত্যু। হাসপাতালে রোগীর চাপ, কাল সারা দেশে টিকা ক্যাম্পেইন শুরু। হজ পালনের পবিত্র কাবার পথে যাত্রা, ঢাকার পর চট্টগ্রাম থেকেও ফ্লাইট শুরু। ব্যবস্থাপনায় সন্তোষ, হাজিদের নুসুক কার্ড সঙ্গে রাখার নির্দেশনা মন্ত্রণালয়ের। এবং যুক্তরাষ্ট্রের লুইজিয়ানায় বন্দুক হামলায় প্রাণ গেল 8 শিশুর, আহত 2। পালানোর চেষ্টা করলে সন্দেহভাজন ব্যক্তিকে গুলি করে হত্যা। প্রবাসের সময়ের সঙ্গে আছি আমি রাইসা জান্নাত। জ্বালানি তেলের পর 18 দিনের ব্যবধানে আবারও বাড়ল এলপি গ্যাসের দাম। 12 কেজি সিলিন্ডারের দাম 212 টাকা বাড়িয়ে 1940 টাকা নির্ধারণ করেছে বিইআরসি। এ নিয়ে চলতি মাসে 2 দফায় 12 কেজি এলপিজির দাম বাড়ল 599 টাকা। জীবনযাত্রার ব্যয় বাড়ার চাপে ক্ষুব্ধ সাধারণ মানুষ। রাজধানী সহ সারা দেশে অসংখ্য বাসাবাড়ি ও হোটেল রেস্তোরাঁয় ব্যবহার হয় এলপি গ্যাস। মাত্র 18 দিনের ব্যবধানে আবারও দাম বাড়ল অপরিহার্য পণ্যটির। রোববার 12 কেজি সিলিন্ডার 212 টাকা বাড়িয়ে 1940 টাকা নির্ধারণ করে বিজ্ঞপ্তি দেয় বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন বিইআরসি। চলতি মাসের শুরুতে 387 টাকা মিলে 599 টাকা ব্যয় বাড়ায় চাপে সাধারণ মানুষ। কোথায় ছিল 1250 1350 গ্যাস, এখন 1900 2000 টাকা। এটা তো অনেক বাড়তি। এখন মনে করেন ডাবল বাড়িয়ে গেছে। এখন তো আপনার গরিব মানুষ মনে করেন এত গ্যাস নাই গ্যাস না কিছু, রান্না বাড়া করতে অনেক কষ্ট। এলপি গ্যাসের মূল্য বৃদ্ধিতে বিপাকে পড়েছেন হোটেল রেস্টুরেন্ট ব্যবসায়ীরাও। রুটি পরোটা তো ওই অনুযায়ী 10 টাকা করে বেচতেছি, মানে আমরা বাড়াইতে পারতেছি না। তো যদি বাড়াইতে যাই দেখা গেছে কাস্টমার এমনিতেই নাই, ঠিক আছে, তো কাস্টমার আরও কমে যাব। তো এতে আমাদের অনেক ভোগান্তির সৃষ্টি হবে। আগে রেটে এখন পাইছি, কিন্তু কালকে আসলে আমি রেটে পাবো না। আগে ভাত যে দামে বেচছি ও দামে বেচতে হবে না, আরও বেশি দামে লেগে কাস্টমার তো খাবে না। বিক্রেতারা বলছেন নতুন করে মূল্যবৃদ্ধির প্রভাব পড়বে বেচাকেনায়। আমাদের অবস্থা খুব খারাপ, আমরা দোকান ভাড়াও পর্যন্ত দিতে পারি না। গ্যাস বেচে একেবারে কমে যাবো, মানুষ এত দাম দিয়ে গ্যাস নিবে না। এখন যে ভাড়াটা বাড়ছে এটা তো বেচা কিনে আপনি কমে যাবে, অতিরিক্ত দাম বাইরে গেল না। এদিকে যানবাহনে ব্যবহৃত গ্যাসের দামও বেড়েছে লিটার প্রতি 9 টাকা 73 পয়সা। ওয়ালিউল সাকিব, সময় সংবাদ, ঢাকা। এদিকে জ্বালানি তেলের দাম বৃদ্ধির পরও ফিলিং স্টেশনের সরবরাহ সংকটে কমেনি ভোগান্তি। তীব্র গরমে ঘন্টার পর ঘন্টা অপেক্ষায় চরম দুর্ভোগে গ্রাহক। অনেক পাম্প বন্ধের কারণে খোলা থাকাগুলোতে বেড়েছে যানবাহনের চাপ। রেকর্ড দামে জ্বালানি তেল বিক্রি হলেও সরবরাহ বাড়েনি বলছে পাম্প কর্তৃপক্ষ। রাজধানীর ফিলিং স্টেশনগুলোতে প্রতিদিনের চেনা দৃশ্য এটি। জ্বালানি তেলের জন্য কারো অপেক্ষা 12 ঘন্টা, আবার কেউ এসেছেন খাবার সঙ্গে নিয়ে। প্রয়োজন তেল নামের সোনার হরিণ। শনিবার রাতে ঘোষণার পর রোববার থেকে কার্যকর হয়েছে নতুন দর, যা দেশের ইতিহাসে জ্বালানি তেলের সর্বোচ্চ দাম। প্রতি লিটার ডিজেলে 15 টাকা বেড়ে এখন বিক্রি হচ্ছে 115 টাকায়। এক লাফে 20 টাকা বেড়ে অকটেন ঠেকেছে 140 টাকায়। পেট্রোল ও কেরোসিনের দামও বেড়েছে সমান তালে। চালকদের দাবি, দাম বাড়ানোর পরও সরবরাহ পরিস্থিতির তেমন উন্নতি হয়নি। তেল যেহেতু পাইতে আসি, এটা নিয়ে আর কোনো দুঃখ নাই, কিন্তু ভাই এই রোদের ভিতরে যে সিরিয়ালে দাঁড়াইতেছি না, এটাই নিজের কাছে মানে অসহায় লাগতেছে। 2 লাখ টাকার বাইক আছে কিন্তু তেল নাই। এই যে গরমে ঘামতাছি, সারা রাত উজাগর থাকলাম, কারণ মরণ ছাড়া উপায় নাই। দাম বাড়ছে, কোনো সমস্যা নেই, কিন্তু এই যে ভোগান্তি এটা আমরা চাই না। সারা রাত জাগি একটা মানুষের আপনার এই যে কষ্ট করতেছি কি কারণে? দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে অনেকে নিজের প্রয়োজনীয় কাজ সারতে পারেননি। আবার কেউ বলছেন ফুয়েল পাস স্ক্যান করতে সময় বেশি লাগায় দীর্ঘ হচ্ছে লাইন। ভোগান্তি কয়দিনে শেষ হবে এটা আমরা সঠিকই জানতে চাচ্ছি। দাম যেহেতু বাড়াইছে, আমরা চাই যে আমরা আগের মতন তেলটা পাই।
মানে লাগলে 150 টাকা করো। এদিকে পাম্প কর্তৃপক্ষের দাবি জ্বালানি তেলের দাম বৃদ্ধি হয়েছে কিন্তু সরবরাহ বাড়েনি, তাই দীর্ঘ লাইন কমছে না। দাম বাড়লেও পরিস্থিতি বুঝতে লাগবে 1 সপ্তাহ। আবার ওই রকম মজুদ বাড়িয়ে দেন, যেটা চাই সেটাই দেন। আর আমিও তো সরকারকে পেওয়াটার মাধ্যমে জ্বালানি উত্তোলন করছি, কাস্টমার তো টাকা দিয়ে নিচ্ছে, তাহলে তার একটু বরাদ্দ বাড়ানো যদি যেতে পারে, তাহলে বারবার যদি না আসা লাগে সেক্ষেত্রে লাইনটা কমে যাচ্ছে। তো কেবল বাড়লো দামটা, এই পজিটিভ নেগেটিভ সাইডগুলো আপনাকে পুরো ফেলে যে যখন দৃশ্যমান হতে 1 সপ্তাহ সময় লাগতে পারে মোরালেস। এর আগে সর্বোচ্চ মূল্য বৃদ্ধি হয় 2022 সালের আগস্টে। রাশিয়া ইউক্রেন যুদ্ধের পর ডিজেলের দাম 42.5% বাড়িয়ে 114 টাকা করা হয়, যদিও সমালোচনার মুখে একই মাসে 5 টাকা কমায় তৎকালীন সরকার। সাইফুল ইসলাম, সময় সংবাদ, ঢাকা। বৈশ্বিক সংকটে জ্বালানি তেলের দাম বাড়াতে বাধ্য হয়েছে সরকার। মূল্যবৃদ্ধির পরও দিতে হচ্ছে ভর্তুকি। তবে দাম বাড়ায় মানুষের জীবনযাত্রায় প্রভাব পড়বে বলেও স্বীকার করেন জ্বালানি মন্ত্রী। ইরান যুদ্ধের প্রেক্ষাপটে অস্থির জ্বালানির বিশ্ববাজার। এর প্রভাবে দ্বিগুণ দামে তেল গ্যাস কিনছে সরকার, এতে চাপ বাড়ছে রাষ্ট্রীয় তহবিলে। এ অবস্থায় সব ধরনের জ্বালানি তেলের দাম বাড়ল লিটারে 15 থেকে 20 টাকা। রোববার সচিবালয়ে নিজ দপ্তরে জ্বালানি পরিস্থিতি নিয়ে জ্বালানি মন্ত্রী, প্রতিমন্ত্রী ও সংশ্লিষ্টদের নিয়ে বৈঠক করেন প্রধানমন্ত্রী। এ সময় জ্বালানি সরবরাহ স্বাভাবিক রাখতে নির্দেশনা দেন তারেক রহমান। এদিন দাম বাড়ানোর প্রভাব নিয়ে জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ জানান, বৈশ্বিক পরিস্থিতি বিবেচনায় দাম বাড়াতে বাধ্য হয়েছে সরকার। এখনো গুনতে হচ্ছে ভর্তুকি। সারা বিশ্ব তাদের তেলের দাম অ্যাডজাস্ট করেছে, এমনকি আমেরিকাও $5 বাড়িয়ে দিচ্ছে। তো সেইখানে আমরা বাংলাদেশে গত এই যে যুদ্ধ লাগার পর থেকে আমরা যে ইম্পোর্ট করে যে আমরা যে স্টক তৈরি করেছি, তার যে দাম পড়েছে সেই দামের থেকে নিচে আমরা এখন প্রাইস অ্যাডজাস্টমেন্ট করছি। এটা করতে বাধ্য হয়েছি আমরা, কেননা এটা বৈদেশিক মুদ্রাতে কিনতে হয় এবং সেটা যাতে কিছু বেরিয়ে আমরা সহনীয় লেভেলে থাকতে পারি। জ্বালানি মূল্য বৃদ্ধিতে জীবনযাত্রায় প্রভাব পড়ার কথা স্বীকার করে মন্ত্রী বলেন, সরকারের হাতে বিকল্পও নেই। যুদ্ধ মানেই বিরূপ প্রভাব পড়া। এই যুদ্ধে শুধু বাংলাদেশ না, সারা পৃথিবীর প্রতি প্রভাব পড়েছে, আমাদের উপর সেই প্রভাব আছে। তবে অন্য দেশের তুলনায় দাম বেশি বাড়ানো হয়নি বলেও মন্তব্য করেন জ্বালানি মন্ত্রী। প্রসূন আশিস, সময় সংবাদ, ঢাকা। গ্রাহক চাহিদা বিবেচনায় সোমবার থেকে ডিপো পর্যায়ে 3 ধরনের জ্বালানি তেল বাড়তি হারে সরবরাহ করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। রোববার রাতে বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রণালয়ের এই সিদ্ধান্তের কথা জানিয়েছে বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন বিপিসি জানিয়েছে, সোমবার থেকে ডিজেল ও পেট্রোল 10% এবং অকটেন 20% বেশি বরাদ্দ দেওয়া হবে। বর্ধিত বরাদ্দে তেল গ্রহণের পর 20 এপ্রিল থেকে নতুন হারে তেল বিক্রির প্রস্তুতি নিতে সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছে সরকার। এর আগে শনিবার ডিজেল, কেরোসিন, পেট্রোল ও অকটেনের দাম বাড়ানো হয়। রোববার থেকেই সারা দেশে কার্যকর হয় নতুন দাম। এদিকে জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির পরিপ্রেক্ষিতে গণপরিবহনের ভাড়া পুনর্নির্ধারণে বিআরটিএ এর সঙ্গে বৈঠক করেছে বাস মালিক সমিতি। রোববার রাতে বৈঠক শেষে বিআরটিএ চেয়ারম্যান জানান, ভাড়ার বিষয়ে একটি খসড়া প্রস্তুত করা হয়েছে, যা পাঠানো হবে মন্ত্রণালয়ে। এরপর চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সরকার। ভাড়া বৃদ্ধির কারণে যে অসুবিধাটা হবে এইটাও বিবেচনা নিয়ে আমরা 2টা বিষয় বিবেচনা নিয়েছি এবং নিয়ে আমরা প্রত্যেকটা আইটেম ওয়াইজ বিশ্লেষণ করেছি। তো সেইভাবে করে আমরা একটা খসড়া করেছি। তো এইটা আমরা মন্ত্রণালয়ে পাঠিয়ে দিচ্ছি আগামীকালকে আনুষ্ঠানিকভাবে, এবং এটা মন্ত্রণালয় থেকে অনুমোদিত হলে আমরা আপনাদেরকে বিস্তারিত আইটেম ওয়াইজ কোন জায়গায় বাড়লো এগুলো আমরা সব বিস্তারিত আপনাদেরকে জানাবো। আইএমএফের পরামর্শে নয়, সরকারি তহবিলে চাপ বাড়ায় জ্বালানি তেলের দাম বাড়ানো হয়েছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। জনগণের স্বার্থ ক্ষুণ্ণ করে সরকার দাতা সংস্থার কোনো শর্ত পূরণ করবে না বলেও জানান তিনি। $5.5 বিলিয়ন ঋণ কর্মসূচির আওতায় এরই মধ্যে $3.64 বিলিয়ন অর্থ ছাড় করেছে আইএমএফ। ডিসেম্বরের বকেয়া কিস্তি সহ চলতি অর্থ বছরের জুনের মধ্যে $1.3 বিলিয়ন ছাড়ের আশা করলেও তা নিশ্চিত হতে আরও 15 থেকে 20 দিন সময় লাগতে পারে বলে জানালেন অর্থমন্ত্রী। আলোচনা এখনো শেষ হয়নি, আরো 15 দিন, আরো 20 দিন চলতে পারে। বিশেষ করে আইএমএফ এর সাথে, ওয়ার্ল্ড ব্যাংকের সাথে আমাদের মোটামুটি আলোচনা যেগুলো হয়েছে এক ধরনের হয়ে গেছে। ওয়াশিংটনে আইএমএফের বসন্তকালীন বৈঠক শেষে রোববার ঢাকায় সচিবালয়ে নিজ দপ্তরে সাংবাদিকদের অর্থমন্ত্রী জানান, জনগণের স্বার্থের বাইরে কোনো দাতা সংস্থার ঋণ নেবে না সরকার। মেনে নেওয়া হবে না চাপিয়ে দেয়া কোনো শর্ত। যে শর্তগুলো নিয়ে আলোচনা হচ্ছে এগুলো চলছে আলোচনা,
কিন্তু আমাকে তো নিশ্চিত করতে হবে আমাদের দেশের জনগণের উপর কোনো চাপ সৃষ্টি করে, আমাদের দেশের অর্থনীতি ব্যবসায়ীদের উপর চাপ সৃষ্টি করে কোনো সিদ্ধান্ত তো আমরা নিতে পারবো না। ফ্যামিলি কার্ড সহ সামাজিক সুরক্ষা খাত নিয়ে দাতা সংস্থাদের আগ্রহের কথা জানান অর্থমন্ত্রী। বলেন, জ্বালানির দাম বাড়ানোর সঙ্গে IMF এর কোনো সম্পর্ক নেই। তারা খুবই আনন্দিত বাংলাদেশ সরকার ফ্যামিলি কার্ডের মতো একটা ইনোভেটিভ নতুন একটা চিন্তা নিয়ে জনগণের কাছে তার সেবা, তার সুফল, অর্থনীতির সুফল জনগণের দ্বারে পৌঁছে দিচ্ছে। IMF এর সাথে দাম বাড়ানোর কোনো সম্পর্ক নেই। তহবিলের উপর এত প্রেশার আসতেছে, আমাদের তো বাকি প্রোগ্রাম চালাতে হবে। দেশের অর্থনীতি চালাতে গেলে আগামী দিনে বাজেট আসছে, তাই না? সুতরাং এটা মাথায় রেখে আমাদেরকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে, তাও খুব কম বাড়ানো হয়েছে। সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে সব দ্বিপাক্ষিক সংস্থার সম্মতি আছে বলেও জানান অর্থমন্ত্রী। MS আরিফিন, সময় সংবাদ, ঢাকা। জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি নিয়ে সংসদে ক্ষোভ জানিয়ে মজুদের প্রকৃত তথ্য জানানোর আহ্বান জানিয়েছেন স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানা। তার বক্তব্যের সময় ট্রেজারি বেঞ্চ থেকে অনাকাঙ্ক্ষিত আচরণ করার নিন্দা জানান বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান। টেবিলে উত্থাপিত প্রশ্নের জবাবে জ্বালানি মন্ত্রী জানান, অবৈধ মজুত ও কালোবাজারির কারণে পাম্পে কৃত্রিম সংকট তৈরি হচ্ছে। বাকি নোটিশ গ্রহণ করা সম্ভব হলো না বলে আন্তরিক। 2 দিন বিরতির পর আবার বসেছে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন। রোববার বিকেলে ডেপুটি স্পিকার কায়সার কামালের সভাপতিত্বে অধিবেশনে উঠে আসে জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি প্রসঙ্গ। যখন তেল নিতে যায় তখন দেখা যায় 3 কিলোমিটার লম্বা লাইন। জ্বালানি সংকট ও তেলের দাম বাড়ানো নিয়ে ক্ষোভ জানিয়ে মজুতের সঠিক তথ্য জানানোর আহ্বান জানান স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানা। তেলের দাম শেষমেশ বৃদ্ধি হইল মাননীয় স্পিকার। আশ্চর্য হয়ে লক্ষ্য করলাম মাননীয় স্পিকার, মন্ত্রীরা যখন সংসদে বক্তব্য দেন তখন তারা অবলীলায় বলেন বাংলাদেশে জ্বালানির কোনো ঘাটতি নাই। রুমিন ফারহানার বক্তব্যের সময় ট্রেজারি বেঞ্চ থেকে অনাকাঙ্ক্ষিত আচরণ করার প্রতিবাদ জানান বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান। আজকে লক্ষ্য করলাম যে একজন স্বতন্ত্র সংসদ সদস্য তিনি যখন কথা বলছিলেন, দুঃখজনকভাবে ট্রেজারি বেঞ্চ থেকে সম্মানিত কিছু সদস্য এমন কিছু অঙ্গভঙ্গি করেছেন যেটা আমার বিবেকে আঘাত লেগেছে। টেবিলে উত্থাপিত প্রশ্নের জবাবে জ্বালানি মন্ত্রী জানান, দেশের বিভিন্ন স্থানে অবৈধভাবে জ্বালানি তেলের মজুত ও কালোবাজারি করেছে অসাধু ব্যবসায়ীরা। এতে পাম্পগুলোতে তৈরি হচ্ছে কৃত্রিম সংকট। সরকারের কাছে বিদ্যুৎ কেন্দ্রের বকেয়া 52,300 কোটি টাকা উল্লেখ করে মন্ত্রী জানান, কুইক রেন্টালের নামে বিদেশে পাচার হওয়া টাকা দেশে ফেরাতে কাজ করছে সরকার। দিন মোহাম্মদ সাব্বির, সময় সংবাদ, ঢাকা। দেশের 13তম সিটি কর্পোরেশন হিসেবে ঘোষণা করা হচ্ছে বগুড়াকে। আজ প্রায় 150 বছরের পুরানো এই শহরকে সিটি কর্পোরেশন হিসেবে ঘোষণা করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তার সফর ঘিরে বগুড়ায় উৎসবের আমেজ। প্রায় 2 দশক পর পৈতৃক ভিটায় যাচ্ছেন সরকার প্রধান। রাষ্ট্রীয় দায়িত্ব নেওয়ার পর সোমবার প্রথমবারের মতো নিজ জেলা বগুড়া সফর করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রায় 2 দশক পর পৈতৃক ভিটায় পা রাখতে যাচ্ছেন প্রধানমন্ত্রী। তার আগমন ঘিরে পুরো জেলায় এখন উৎসবের আমেজ। বগুড়া শহর নতুন সাজে সেজেছে প্রধানমন্ত্রী তারেক রহমানকে বরণ করে নিতে। জেলা জজ আদালত, পৌরসভা ভবন, বাইতুর রহমান সেন্ট্রাল মসজিদ ও প্রেস ক্লাবে লেগেছে নতুন রং। ঐতিহাসিক আলতাফুন্নেসা খেলার মাঠে লাখো মানুষের সমাবেশের জন্য সম্পন্ন হয়েছে বিশাল মঞ্চ নির্মাণের কাজ। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জন্মভিটা গাবতলীর বাগবাড়িতে নেওয়া হয়েছে ব্যাপক প্রস্তুতি। সোমবার বগুড়া জেলা জজ আদালতের নবনির্মিত ভবন উদ্বোধন এবং বগুড়াকে সিটি কর্পোরেশন ঘোষণা করবেন প্রধানমন্ত্রী। এরপর নিজের পৈতৃক ভিটা গাবতলীর বাগবাড়িতে যাবেন। সেখানে ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রম উদ্বোধন ও সুধী সমাবেশে বক্তব্য রাখবেন। পাশাপাশি চৌকিরদহ খাল খনন কাজেরও উদ্বোধন করবেন। বিকেলে শহরে ফিরে ঐতিহাসিক আলতাফুন্নেসা খেলার মাঠে জেলা বিএনপির আয়োজিত জনসভায় বক্তব্য দেবেন প্রধানমন্ত্রী। মাননীয় প্রধানমন্ত্রী অনেক দিন পরে তার নিজ বাসভবনে ফিরতেছে, এটা বগুড়াবাসীর জন্য মানে একটা আকাঙ্ক্ষাজনক। 17 বছর পরে যে আমাদের দেশটা এসেছে, এটা খুব ভালো। অনেক অনেক মানে সাহসী এবং ভদ্র
যা ভাষায় প্রকাশ করা যায় না। ওনার দ্বারা এদেশের মানুষের কল্যাণ হবে, দেশ ও জনগণের উন্নতি হবে, মানুষ গণতান্ত্রিক অধিকার ফিরে পাবে এবং মানুষ গণতান্ত্রিকভাবে তার বাক স্বাধীনতা প্রকাশ করতে পারবে। প্রধানমন্ত্রী আগমন ঘিরে বগুড়া জনসমুদ্রে পরিণত হবে বলে আশা বিএনপি নেতাদের। সিটি কর্পোরেশন, বগুড়া প্রেস ক্লাব, বগুড়া বাইতুল মাল সেন্ট্রাল মসজিদ, বগুড়া জাজকট, আপনার খাল খনন, এই যে ব্যাপক একটা কর্মকাণ্ড কর্মযজ্ঞ যিনি কালকে সারাদিন ব্যাপী যে প্রোগ্রাম রেখেছেন, তো এ থেকে তো আপনি বুঝতে পারছেন বগুড়া আর যে বন্ধ একটা দরজা ছিল সে দরজাটা খুলে গেছে। রাজনৈতিক বৈষম্য দীর্ঘদিনের বঞ্চনা কাটিয়ে এই জনপদকে এগিয়ে নেওয়ার যে প্রতিশ্রুতি দিয়েছিলেন প্রধানমন্ত্রী, তার সফরে এরই প্রতিফলন ঘটবে বলে প্রত্যাশা বগুড়াবাসীর। আব্দুল আউয়াল, সময় সংবাদ, বগুড়া। 27 এপ্রিল যশোর এবং 2 মে সিলেটে খাল খনন কর্মসূচিতে অংশ নেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রোববার সচিবালয়ে পানি ব্যবস্থাপনা নিয়ে মন্ত্রণালয় সংশ্লিষ্টদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক শেষে একথা জানান পানি সম্পদ মন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী অ্যানি। তিনি জানান, মন্ত্রণালয়ের 180 দিনের কর্মসূচি কী এবং কিভাবে বাস্তবায়ন হবে সে বিষয়ে আলোচনা হয়েছে প্রধানমন্ত্রীর সঙ্গে। আসন্ন বর্ষায় বন্যা নিয়ে মন্ত্রণালয়ের প্রস্তুতির কথা জানিয়ে বলেন, অল্প সময়ে সব সমস্যার সমাধান সম্ভব নয়, জলাবদ্ধতা নিরসনে সরকার আন্তরিক। পানি সম্পদ মন্ত্রণালয়ের 180 দিনের কর্মসূচি কি এবং কিভাবে এগুলাকে আমরা সর্বোচ্চ এক্সিকিউট করব সেই ব্যাপারে বিশদ আলোচনা মাননীয় প্রধানমন্ত্রীর সাথে আমরা করেছি। আমাদের প্রস্তুতি আছে, আমরা তো ইচ্ছা করলে খুব এই অল্প সময়ের মধ্যেই সকল জলাবদ্ধতা দূর করতে পারবো না, তবে আমাদের আগ্রহ, ইচ্ছা এবং মহৎ উদ্যোগ রয়েছে। প্রবাসের সময় আরও থাকছে, দেশের স্বার্থ বজায় রেখে ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে নিউ বোরিং টার্মিনাল চুক্তির প্রস্তাব বিবেচনা করবে সরকার, জানালেন মন্ত্রী। চট্টগ্রাম বন্দর আধুনিকায়নের উদ্যোগ। একমাত্র আরএফএল ক্লাস পাইপ নিশ্চিত করে প্রতি ইঞ্চিতে সঠিক থিকনেস ও সঠিক মাপ। পাইপের বস, না কিনলে লস। হাম ও উপসর্গ নিয়ে মারা গেছে আরও 4 শিশু। চিকিৎসকরা বলছেন, আক্রান্তদের অন্যান্য জটিলতায় বাড়ছে মৃত্যুর হার। এদিকে আজ থেকে সারা দেশে শুরু হচ্ছে বিশেষ টিকাদান কর্মসূচি। ক্যাম্পেইন সফল হলে কমবে সংক্রমণ। হামের উদ্বেগজনক পরিস্থিতির মধ্যেই সোমবার থেকে দেশব্যাপী শুরু হচ্ছে বিশেষ টিকাদান কর্মসূচি। প্রায় 2 কোটি শিশুকে টিকার আওতায় আনার লক্ষ্য সরকারের। এদিকে হাসপাতালগুলোতে এখনও বাড়ছে আক্রান্ত রোগীর সংখ্যা। বহির্বিভাগগুলোতেও আসছে উপসর্গ নিয়ে অসংখ্য শিশু। অভিভাবকরা জানান, উপসর্গ প্রকাশের পর থেকে শিশুদের শরীরের অবনতি হয় ধাপে ধাপে। এছাড়া জ্বর, সর্দি, ডায়রিয়ার সঙ্গে যোগ হয়েছে মুখে ঘা। ধাপে ধাপে হয়েছে, প্রথমে ঠান্ডা কাশি, এরপরে হচ্ছে মুখে ঘা হওয়া, লাল হওয়া, আর সাথে সাথে জ্বর, আর গোটা হচ্ছে। তারপরে জ্বর আসে হালকা, জ্বর আসার পরে আপনার ডক্টর কাছে নিয়ে যাই, ওইখান থেকে আপনার ওষুধ লিখে দিছে, 2 দিন খাওয়াইছি, কমে নাই। জ্বর হয়েছিল, পরে তার কয়েকদিন পর থেকে হাসপাতালে নিয়ে গেছি, তারপরে হচ্ছে র্যাশ একটু একটু বেরিয়েছে, পরে এখানে আসছি। শুরু থেকে ওর তীব্র জ্বর, অ্যান্টিবায়োটিক ডোজ দিয়ে সাপোজিটর দিয়ে ওর জ্বর কমতেছিল না। 4 দিন টানা জ্বর, তারপরে 4 দিন র্যাশ উঠছে, র্যাশ ওঠার পরে কাশি আছে, জ্বর আছে। তবে চিকিৎসকরা বলছেন, হামের উপসর্গে খুব একটা পরিবর্তন আসেনি, কিন্তু লক্ষণ প্রকাশের পর ধীরে ধীরে হামের প্রভাব পড়তে থাকে শরীরে। হামের যে উপসর্গগুলো, যে খুব হাই গ্রেড ফিভার, উচ্চ মাত্রার জ্বর এবং জ্বরের সাথে ঠান্ডা, কাশি, চোখ লাল হয়ে যাওয়া, এদের মাঝে বেশিরভাগ রোগী সুস্থ হয়ে যাচ্ছে। আবার কেউ কমপ্লিকেশন ডেভেলপ করছে, জটিলতা ডেভেলপ করছে। জটিলতার মধ্যে 1 নম্বর হচ্ছে গিয়ে বেশিরভাগ হচ্ছে নিউমোনিয়াতে আক্রান্ত হচ্ছে, কারো হচ্ছে ডায়রিয়ার প্রচণ্ড প্রকোপ হচ্ছে, মুখের ভিতরে ঘা হওয়ার জন্য খেতে পারছে না, ফলপরিতে ডিহাইড্রেটেড হয়ে যাচ্ছে। এদিকে দেশব্যাপী টিকাদান শুরু হলে হামের প্রাদুর্ভাব কমে আসার আশা চিকিৎসকদের। বলছেন, কমে আসতে পারে জটিল রোগীর সংখ্যাও, তবে পুরোপুরি সুফল পেতে অপেক্ষা করতে হবে কয়েক সপ্তাহ। হামের ক্রিটিক্যালিটিটা হয়তো আমাদের দেশে একটু বেশি হওয়ার সম্ভাবনা থাকে, যেহেতু পুষ্টির অভাব আছে এবং যত্ন সচেতনতার অভাব আছে। হামের রোগীর সংখ্যা আস্তে আস্তে কমে আসবে, তবে পুরো সুফল পেতে আমাদের হয়তো আরো কয়েক সপ্তাহ ওয়েট করতে হবে। হামের রোগী যখন কমে আসবে, তখন তার ক্রিটিক্যালিটিও আস্তে আস্তে কমে আসবে। গত 1 মাসে দেশে হাম ও উপসর্গে মৃত্যু হয়েছে 2 শতাধিক শিশুর, আর আক্রান্ত ছাড়িয়েছে 23,000। মনির হোসাইন, সময় সংবাদ, ঢাকা।
ঢাকার পর চট্টগ্রাম থেকেও শুরু হলো হজ যাত্রা। শাহ আমানত বিমানবন্দর থেকে প্রথম ফ্লাইটে সৌদি আরবে গেলেন 419 জন। এদিকে দ্বিতীয় দিনে শাহজালাল বিমানবন্দর ছাড়ছে 14টি ফ্লাইট। পবিত্র স্থানে প্রবেশ করতে হাজিদের নুসুক কার্ড সঙ্গে রাখার নির্দেশনা দিয়েছে ধর্ম মন্ত্রণালয়। আল্লাহর সন্তুষ্টি লাভের আশায় পবিত্র কাবার পথে হজ যাত্রীরা। ঢাকার পর এবার চট্টগ্রাম থেকে শুরু হলো হজ যাত্রা। রোববার সন্ধ্যা 6:20 সৌদি আরবের উদ্দেশ্যে 419 হজ যাত্রী নিয়ে উড়ে যায় প্রথম ফ্লাইট। সবার জন্য দোয়া করব, বিশ্ববাসী মুসলমানের সবার জন্য, আর দেশের পরিস্থিতি সার্বিক সব যেন ঠিকঠাক থাকে, ওইটার জন্য সবার জন্য দোয়া করব। বাংলাদেশের মানুষের জন্য অবশ্যই শান্তি, ভালোবাসা এবং আল্লাহর কাছে রহমত চাইব। প্রথম হজ ফ্লাইটে যাত্রীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন ভূমি প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দিন। অবশ্যই আপনারা নিজেদের পরিবার, নিজেদের জন্য দোয়া করবেন, একই সাথে বিশ্ববাসীর জন্য দোয়া করবেন। চট্টগ্রাম থেকে এবার হজে যাচ্ছেন 5675 হজ যাত্রী। বিমানবন্দরের পক্ষ থেকে আমরা 24 আওয়ার্স অপারেশনালি অথবা যদি বলেন আমাদের কোনো নিরাপত্তা বা কোনো প্রশাসনিক কার্যক্রম সব দিক থেকে আমরা রেডি আছি। এদিকে ঢাকার আশকোনা হজ ক্যাম্পে যাত্রীর উপচে পড়া ভিড়। হজ যাত্রা দ্বিতীয় দিনে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে যাচ্ছে 14টি ফ্লাইট। ব্যবস্থাপনা নিয়ে সন্তোষ জানান হজ যাত্রীরা। পরকালে জানি আল্লাহ তাআলা শান্তি করে, এমনকি সবারই জানি আল্লাহ তাআলা আল্লাহ রাসূলের রোজা জানি জিয়ারত করার জন্য তৌফিক দান করে। ব্যবস্থাপনা ভালো ছিল, কোনো সমস্যা নাই। আল্লাহর কাছে দোয়া করব যে আল্লাহ আমাকে তুমি নাজাত দিও, বিশ্ববাসীকে নাজাত দাও, বাংলাদেশকে নাজাত দিও, বাংলাদেশের জন্য কল্যাণ বয়ে আনো। এবছর দেশ থেকে হজ পালন করতে সৌদি আরবে যাচ্ছেন প্রায় ৭৮,০০০ মুসল্লি। শফিকুল আলম, সময় সংবাদ। দেশের স্বার্থ অক্ষুণ্ণ রেখে ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে নিউ মোরিং কন্টেইনার টার্মিনাল বা এনসিটি চুক্তির প্রস্তাব সরকার বিবেচনা করবে বলে জানিয়েছেন নৌ পরিবহন মন্ত্রী। রোববার চট্টগ্রাম বন্দরের এনসিটি সহ বিভিন্ন জেটির কার্যক্রম পরিদর্শন করে কথা বলেন মন্ত্রী। চট্টগ্রাম বন্দরের এনসিটি সহ বিভিন্ন জেটির অপারেশনাল কার্যক্রম ঘুরে দেখেন সরকারের দুই মন্ত্রী। রোববার দুপুরে নৌমন্ত্রী শেখ রবিউল আলম ও প্রতিমন্ত্রী রাজীব আহসান সফরের দ্বিতীয় দিনে বন্দরের কার্যক্রম পরিদর্শন করেন। এই সময় চট্টগ্রাম বন্দরের এনসিটি বিদেশিদের পরিচালনা দেওয়া প্রসঙ্গে মন্ত্রী বলেন, দেশ ও জাতির স্বার্থ অক্ষুণ্ণ রেখেই সরকার এই চুক্তি বিবেচনা করবে। আমরা একটা পরিবর্তিত পরিস্থিতিতে এগিয়ে যাচ্ছি, প্রতিযোগিতাপূর্ণ বিশ্বকে ফেস করছি। আমাদের সম্ভাবনাগুলিকে যদি কাজে লাগাতে চাই, ডেফিনেটলি অন্যদেরকেও যারা বিনিয়োগ করবে তাদের কিছু রাইট রয়েছে, সেখানে একটা প্রতিযোগিতা আছে আন্তর্জাতিক পর্যায়ে। সময়ের সঙ্গে চট্টগ্রাম বন্দর আধুনিকায়ন হচ্ছে উল্লেখ করে মন্ত্রী বলেন, নতুন বেশ কিছু প্রকল্প পিপিপি পদ্ধতিতে শুরু করার পাশাপাশি ল্যান্ডলর্ড মডেল নিয়েও আন্তর্জাতিক পর্যায়ে কিছু প্রতিষ্ঠান আগ্রহ দেখিয়েছে। এতে কন্টেইনার টার্মিনালগুলোর আরও দক্ষভাবে পরিচালনা করা সম্ভব হবে বলেও জানান তিনি। বেশ কিছু পিপিপি পদ্ধতিতে প্রজেক্ট শুরু হবে, আবার ল্যান্ডলর্ড মেথড যেটা, সেভাবেও আমাদের কিছু ভালো প্রস্তাবনা আছে আন্তর্জাতিক পর্যায় থেকে। এছাড়া বিগত দিনে এই মন্ত্রণালয়ের বিভিন্ন প্রকল্প নিয়ে হওয়া অনিয়ম দুর্নীতিও খতিয়ে দেখা হবে বলে জানান নৌমন্ত্রী। ফেরদৌস লিপি, সময় সংবাদ, চট্টগ্রাম। কৃত্রিম সংকট আর ভোগান্তি সৃষ্টি করে পরিকল্পিতভাবে জ্বালানির দাম বাড়িয়েছে সিন্ডিকেট, যার পেছনে সরকারের সমর্থন রয়েছে বলে অভিযোগ করেছেন এনসিপির আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। রোববার দুপুরে রাজধানীর বাংলা মোটরে দলীয় কেন্দ্রীয় কার্যালয়ে ব্রিফিং করেন কেন্দ্রীয় নেতারা। তারা জানান, বাংলাদেশের আহ্বায়ক আলী আহসান জুনায়েদ, প্রধান সমন্বয়কারী রাফি সালমান রিফাত, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সভাপতি রিফাত রশিদ, এবি পার্টির ব্যারিস্টার সানি আব্দুল হক, জুলাই শহীদ ও বিভিন্ন প্ল্যাটফর্মের 47 জন এনসিপিতে আনুষ্ঠানিকভাবে যোগ দিয়েছেন। মানুষের কাছে এখন অপশন দুইটা, যে সে তেলের পাম্পে দাঁড়িয়ে থাকবে, লাইন ঘন্টার পর ঘন্টা, তেল পাবে না। এখন তার কাছে তেলে লাইনে দাঁড়ানোর থেকে দাম বেশি হলেও সে কিনতে আগ্রহী, এরকম একটা মনস্তত্ত্ব পরিবেশ তৈরি করে তারপরে দামটা আসলে বৃদ্ধি করা হলো। পুরাটাই পরিকল্পনাভাবে করা হয়েছে, সিন্ডিকেটরা এটা করেছে এবং সরকারের প্রশ্রয়, সরকারের অংশগ্রহণ না থাকলে এটা আসলে সম্ভব হতো না। শিশুদের সুরক্ষায় বাংলাদেশের সঙ্গে সহযোগিতা বাড়ানোর বিষয়ে পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়ামের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকা সফররত মার্কিন শিক্ষা ও শিশু বিষয়ক বিশেষ দূত চার্লস জে হার্ডার। রোববার দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ে আসেন চার্লস হার্ডার। পররাষ্ট্র সচিবের সঙ্গে বৈঠকে 0 থেকে 17 বছর বয়স পর্যন্ত শিশুদের জন্য শিক্ষা, স্বাস্থ্য,
পুষ্টি, নিরাপদ পানি ও স্যানিটেশন এবং শিশু অধিকারের বিষয়ে গুরুত্ব পায়। সফর শেষে সোমবার ঢাকা ছাড়বেন মার্কিন শিক্ষা ও শিশু বিষয়ক বিশেষ দূত। প্রবাসের সময় আরও থাকছে, ইরান যুক্তরাষ্ট্রের দ্বিতীয় দফা বৈঠক হতে পারে মঙ্গলবার। চুক্তি না করলে বিদ্যুৎ কেন্দ্র গুঁড়িয়ে দেওয়ার হুঙ্কার ট্রাম্পের। রূপরেখা ছাড়া আলোচনায় বসতে নারাজ তেহরান। আরএফএল ওয়াটার পাম্পের রোটর এখন আরো উন্নত আর বিদ্যুৎ সাশ্রয় হয় 20% পর্যন্ত। চট্টগ্রামে দেশের একমাত্র রাষ্ট্রায়ত্ত ডিএপি সার কারখানায় অ্যামোনিয়া সংকটের কারণে উৎপাদন কার্যক্রম বন্ধ হয়ে গেছে। অ্যামোনিয়ার মজুদ শেষ হয়ে যাওয়ায় কর্তৃপক্ষ কারখানা বন্ধ ঘোষণা করে। আনোয়ারা উপজেলার রাঙাদিয়ায় স্থাপিত কারখানাটিতে দৈনিক 800 মেট্রিক টন উৎপাদন ক্ষমতা সম্পন্ন 2টি ইউনিট রয়েছে। দেশের কৃষি খাতে সুষম সার ব্যবহারের নিশ্চয়তা এবং নাইট্রোজেন ও ফসফরাস সমৃদ্ধ যৌগিক সারের ক্রমবর্ধমান চাহিদা পূরণের লক্ষ্যে শিল্প মন্ত্রণালয়ের অধীনে বিসিআইসি নিয়ন্ত্রিত এই কারখানাটি প্রতিষ্ঠিত হয়। দেশের গ্যাস খাতে আরও একটি সুখবর। শুরু হলো ব্রাহ্মণবাড়িয়ার নন্দনপুরে তিতাসের 31 নম্বর কূপে গ্যাস অনুসন্ধান কাজ। প্রকল্প সংশ্লিষ্টরা জানান, কূপ থেকে কাঙ্ক্ষিত গ্যাস পেলে জাতীয় গ্রিডে দৈনিক যুক্ত হবে 15 মিলিয়ন ঘনফুট। দেশের প্রাকৃতিক গ্যাস খাতে সুখবর দিল বাংলাদেশ গ্যাস ফিল্ড কোম্পানি লিমিটেড। ব্রাহ্মণবাড়িয়ায় খনন করা হচ্ছে নতুন একটি কূপ। ত্রিমাত্রিক ভূতাত্ত্বিক জরিপে নন্দনপুরে মাটির গভীরে গ্যাসের অস্তিত্ব মেলে। এরপরেই নতুন এই গভীর কূপটি খননের উদ্যোগ নেওয়া হয়। বিজিএফসিএল জানান, তিতাসের 31 নম্বর কূপটি 5700 মিটারের বেশি মাটির গভীরে খনন করা হবে। পরিকল্পিত গভীরতা আমরা 5600 মিটার পর্যন্ত যাব। এটা বাংলাদেশের গ্যাস ও তেল অনুসন্ধানের ক্ষেত্রে প্রথম গভীর অনুসন্ধান কূপ। আরো 3টি কূপ ওয়ার্ক ওভার সামনে আছে এবং 6টি কূপের খনন। তার মধ্যে একটা কূপ হচ্ছে এটা, আর একটা কূপ যে আমরা 28 নম্বর কূপ যেটা খনন প্রায় শেষ পর্যায়ে রয়েছে, ওখান থেকেও আমাদের 15 মিলিয়ন আর একটা টার্গেট কিন্তু ওখানে রয়েছে। আগামী নভেম্বর মাসে কূপটি খনন কাজ শেষ করার আশা সংশ্লিষ্টদের। কাঙ্ক্ষিত গ্যাস পেলে দৈনিক অন্তত 15 মিলিয়ন ঘনফুট জাতীয় গ্রিডে সরবরাহ সম্ভব। এই কূপটির খনন টাইম 210 দিন ধরা আছে, বাট এটা আগেও হতে পারে অথবা এটা কূপের খনন কার্যের উপরে নির্ভর করে হয়তো কিছুটা কম বেশি হতে পারে। বৈজ্ঞানিক তথ্য এবং ভিত্তির উপর ভিত্তি করে আমরা এই কূপটা খনন করতে চাচ্ছি। তাতে আমরা আশাবাদী যে আমরা এখানে কিছু, আল্লাহ যদি আমাদের সহায় হন, আমরা কিছু পাবো। আগামী 6 মাসের মধ্যে তারা 5600 প্লাস মাইনাস 100 মিটার গভীরতা পর্যন্ত খনন করে শেষ করবে এবং এটা যদি সফলভাবে সমাপ্ত করা হয় তাহলে দৈনিক 15 মিলিয়ন ঘনফুট গ্যাস আমরা জাতীয় গ্রিডে সংযুক্ত করতে পারবো বলে আশা করছি। একই প্রকল্পের অধীনে বাকরাবাদ গ্যাস ক্ষেত্রের 11 নম্বর কূপ খনন কার্যক্রম পরিচালনা করছে চীনের ঠিকাদারি প্রতিষ্ঠান সিসিডিসি। 2টি কূপ খননের ব্যয় ধরা হয়েছে প্রায় 800 কোটি টাকা। তিতাসের এই গভীর কূপটি খনন করার পর কাঙ্ক্ষিত গ্যাসের অস্তিত্ব পাওয়া গেলে আগামী বছরের শুরুতে জাতীয় গ্রিডে দৈনিক 15 মিলিয়ন ঘনফুট গ্যাস যুক্ত হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। উজ্জ্বল চক্রবর্তী, সময় সংবাদ, ব্রাহ্মণবাড়িয়া। মাদারীপুর ও বরগুনায় অভিযান চালিয়ে ৭৪,০০০ লিটার ভোজ্য তেল জব্দ করা হয়েছে। জরিমানা করা হয়েছে 3 ব্যবসায়ীকে। রোববার বিকেলে মাদারীপুরের ডাসারে ধোঁয়াশার বাজারে অভিযান চালিয়ে জাতীয় ভোক্তা অধিকার অধিদপ্তর ব্যবসায়ী বাচ্চু সর্দারের বসতঘর থেকে জব্দ করে অবৈধভাবে মজুতের ৩৭,০০০ লিটার সয়াবিন তেল। ৪০,০০০ টাকা জরিমানা করে মজুত করা তেল দ্রুত বাজারে সরবরাহের নির্দেশ দেওয়া হয়। এদিকে বরগুনার পাথরঘাটার কাকচিরা বাজারে তল্লাশি চালায় র্যাবের ভ্রাম্যমাণ আদালত। 2 দোকান থেকে অবৈধভাবে মজুত ৩৬,৭২০ লিটার ভোজ্য তেল জব্দ করা হয়। 2 ব্যবসায়ীর জরিমানা হয় ৬০,০০০ টাকা। ধান কাটা নিয়ে দ্বন্দ্বে সুনামগঞ্জে দুপক্ষের সংঘর্ষে 5 জন আহত হয়েছেন। অন্যদিকে হবিগঞ্জে জমি নিয়ে বিরোধে দুপক্ষের সংঘর্ষে প্রাণ গেছে কলেজ ছাত্রের। সুনামগঞ্জের দোয়ারা বাজারের কৃষ্ণনগর গ্রামে জমি নিয়ে দ্বন্দ্ব চলছিল আব্দুল বারী ও আবুল কাশেমের মধ্যে। দুপুরে ওই জমিতে ধান কাটা নিয়ে দুপক্ষের মধ্যে সংঘর্ষ হয়। এতে উভয় পক্ষের 5 জন আহত হন। এদিকে হবিগঞ্জের নবীগঞ্জে বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ বিডার ওয়ান স্টপ সার্ভিসে যুক্ত হলো নতুন 5 ব্যাংকের 10 সেবা। এর ফলে বিডার ওএসএস সার্ভিসে যুক্ত হলো মোট 17টি ব্যাংক, যেখানে হিসাব খোলা সহ অন্যান্য ব্যাংকিং সেবা পাবেন গ্রাহকরা। রোববার রাজধানীর আগারগাঁওয়ে আনুষ্ঠানিকভাবে সমঝোতার স্মারক সই করে 5 প্রতিষ্ঠান। এর ফলে বিডার ওয়ান স্টপ সার্ভিসে এখন থেকে মোট 67 প্রতিষ্ঠানের 152টি সেবা যুক্ত হলো। বিডা কর্মকর্তারা বলছেন 150টি সেবা দেওয়ার লক্ষ্যে ওএসএস চালু হলেও এর সেবার পরিধি 200 ছাড়িয়ে যাবে।
গেটওয়ে ক্রিয়েট করার একটা নির্বাচনী ইশতেহার ওনাদের রয়েছে এবং তারই ফলশ্রুতিতে আপনি দেখছেন এই ওয়ান স্টপ সার্ভিস ফলোড বাই বাংলা ভিসে যে আমরা আপডেট করছি। বাংলা ভিসের ব্যাপ্তিটা শুধুমাত্র ভিসা নির্ভরই না, এটা যতগুলো আমাদের বিনিয়োগ সংক্রান্ত কর্তৃপক্ষ রয়েছে তাদের সবাইকে একটা প্ল্যাটফর্মে আনার জন্য বাংলাদেশ। সো আজকে যেটা আমরা ওএসএস এর সাথে সম্পৃক্ত হচ্ছি সেটাই খুব শীঘ্রই বাংলাদেশে মাইগ্রেট করে ফেলবো আমরা ইনশাআল্লাহ। আগামী বাজেট শাস্তিমূলক না করে প্রযুক্তি নির্ভর, ব্যবসা বান্ধব ও প্রবৃদ্ধিমুখী করার দাবি জানিয়েছেন ব্যবসায়ী ও বেসরকারি খাতের উদ্যোক্তারা। রোববার রাজধানীর একটি হোটেলে এমসিসিআই ও ইআরএফ আয়োজিত জাতীয় বাজেট বেসরকারি খাতের অগ্রাধিকার ও দৃষ্টিভঙ্গি শীর্ষক সেমিনারে উদ্যোক্তারা এসব দাবি জানান। আলোচকরা বলেন, উচ্চ মুদ্রাস্ফীতি, বিনিয়োগের স্থবিরতা, উচ্চ সুদহার এবং বৈদেশিক মুদ্রার চাপের পাশাপাশি বর্তমান বৈশ্বিক জ্বালানির সংকটে ব্যবসায়ীরা চরম চ্যালেঞ্জের মুখে। ব্যবসায়ীদের আত্মবিশ্বাস বাড়াতে ব্যবসা বান্ধব কর নীতি প্রণয়নের তাগিদ দেন বক্তারা। এ সময় জাতীয় রাজস্ব বোর্ডের কার্যক্রমে স্বচ্ছতা নিশ্চিত করতে জবাবদিহিতার সম্মুখীন করার পরামর্শ দেন বিশেষজ্ঞরা। সেমিনারে কর জাল সম্প্রসারণ ও আধুনিকায়ন, ভ্যাট ও কাস্টমস প্রক্রিয়া সহজীকরণ এবং এসএমই খাতকে সুরক্ষা প্রদানে এমসিসিআই এর পক্ষ থেকে 6টি প্রস্তাব তুলে ধরা হয়। লাস্ট 1-1.5 বছরে যে সিচুয়েশনগুলো হয়েছে, বিজনেস প্রাইভেট সেক্টর একটা ট্রমার মধ্যে আছে। সরকার অনেক চেষ্টা করছে বিদেশি বিনিয়োগ আনার জন্য। প্রাইভেট সেক্টরের যতদিন পর্যন্ত না কনফিডেন্সটা রিগেইন হবে ততদিন পর্যন্ত কিন্তু ফরেন ইনভেস্টররা আসবে না। একটি আধুনিক প্রযুক্তি নির্ভর ও ব্যবসা বান্ধব কর ব্যবস্থা গড়ে তুলতে পারলে রাজস্ব বৃদ্ধি এবং অর্থনৈতিক প্রবৃদ্ধি উভয়ই একসাথে অর্জন করা সম্ভব। কর ব্যবস্থা শাস্তিমূলক না হয়ে সহায়ক হতে হবে। করদাতাকে অংশীদার হিসেবে বিবেচনা করে এমন একটি পরিবেশ তৈরি করতে হবে যেখানে তারা স্বতঃস্ফূর্তভাবে কর প্রদানে উৎসাহিত হন। যুক্তরাষ্ট্রের বাজারে বড় ধাক্কা খেয়েছে দেশের তৈরি পোশাক খাত। চলতি বছরে 2 মাসে রফতানি কমেছে প্রায় 8.5%। মার্কিন শুল্ক ভারে চীন, ভারতের রফতানি নুয়ে পড়লেও ভিয়েতনাম, ইন্দোনেশিয়ার প্রবৃদ্ধি রফতানিকারকদের ভাবনায় যোগ করেছে নতুন উদ্বেগ। তাদের দাবি, অভ্যন্তরীণ জটিলতায় মার্কিন ক্রয়াদেশ টানতে পারেনি বাংলাদেশ। এর মধ্যে মধ্যপ্রাচ্য পরিস্থিতি কঠিন করে তুলছে ঘুরে দাঁড়ানোর পথ। এ অবস্থায় নীতি কৌশল নিয়ে রফতানি খাতের পাশে দাঁড়ানোর পরামর্শ দিচ্ছেন অর্থনীতিবিদরা। MS আরিফিনের রিপোর্ট। দেশে অনির্বাচিত সরকার আর বিশ্ববাজারে ছড়ি ঘোরানো মার্কিন কূটনীতিতে যুক্তরাষ্ট্রে কমছে বাংলাদেশের তৈরি পোশাকের বাজার হিস্সা। অটেকজাত তথ্য বলছে, চলতি বছরের প্রথম 2 মাস জানুয়ারি থেকে ফেব্রুয়ারি সময়ে যুক্তরাষ্ট্রে $137 কোটি পোশাক রপ্তানি করেছে বাংলাদেশ, যা গত বছরের একই সময়ের তুলনায় প্রায় 8.5% কম। এ সময়ে ট্রাম্পের আগ্রাসী শুল্ক চীন, ভারতের রপ্তানি উল্লেখযোগ্য কমালেও ভিয়েতনামের প্রায় 3 আর ইন্দোনেশিয়ার প্রবৃদ্ধি হয়েছে 4% হারে। এক্সপোর্টকে ত্বরান্বিত করার জন্য তাদের সরকার যোগ উপযোগী তারা পদক্ষেপ নিচ্ছে। আমাদের দেশে যে প্রবণতা, আমরা অনুকরণশীল, আমরা আমাদের আইনের পরিবর্তনগুলি করছি না। আমরা জ্বালানি সংকট আর ঈদের ছুটি সহ গেল 2 মাসে বেশি ছুটি থাকায় ব্যাহত হয়েছে উৎপাদন। শুল্ক চাপে ক্রেতাদের ব্যয় সংকোচন নীতি আর বন্দরে অবরোধ সহ নানা জটিলতায় বাধার মুখে পড়েছে শিপমেন্ট। এমন নানা কারণে যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশি পোশাকের হিস্সা কমছে বলে মনে করেন উদ্যোক্তারা। আর এই নেতিবাচক পথ থেকে ঘুরে দাঁড়ানোর পথে বাধা হয়ে দাঁড়িয়েছে মধ্যপ্রাচ্য ঘিরে বিশ্ববাজারের অস্থিতিশীলতা। সোর্সিংটা যেন এককেন্দ্রিক না হয়, এটাকে ডাইভার্স করতে হবে ফিউচারে। আর আমাদের নিজস্ব এক্সপ্লোরেশন বাড়ানোর চেষ্টা করতে হবে। আমাদের রিনিউয়েবল এনার্জি, বিশেষ করে সোলার, এই জায়গায় আমাদেরকে কনসেন্ট্রেট করতে হবে। তো বড় চ্যালেঞ্জ হচ্ছে যেটা এক কথায় আনসার্টেনিটিতে আছে, অনিশ্চয়তায় আছে। সরবরাহ বাধাগ্রস্ত হওয়া বৈশ্বিক পরিস্থিতিতে রপ্তানিমুখী শিল্পে অভ্যন্তরীণ সহযোগিতা জরুরি বলে মনে করেন অর্থনীতিবিদরা। বাংলাদেশ ব্যাংক একটা প্যাকেজ তৈরি করে যেখানে হচ্ছে সফট লোন দেওয়া এবং প্রয়োজনে তাদেরকে রিশিডিউলিংয়ের সুযোগ দেওয়া এবং এর পাশাপাশি এই স্বল্প সুদে আসলে ঋণের ব্যবস্থা করা, এই বিশেষ করে আপৎকালীন সময়ের জন্য। অটেকজাত তথ্য, জানুয়ারি থেকে ফেব্রুয়ারি সময়ে $1170 কোটি পণ্য আমদানি করেছে যুক্তরাষ্ট্র, যা আগের বছরের একই সময়ের তুলনায় প্রায় 13.5% কম। MS আরিফিন, সময় সংবাদ, ঢাকা। দেখছেন প্রবাসের সময়। দেশের বাইরের খবর। যুক্তরাষ্ট্রের লুইজিয়ানা অঙ্গরাজ্যে বন্দুক হামলায় অন্তত 8 শিশু নিহত হয়েছে। আহত হয়েছেন আরও 2 জন।
নিহত শিশুদের বয়স 1 থেকে প্রায় 14 বছরের মধ্যে। পুলিশ জানায় ঘটনাস্থল 3টি আলাদা এলাকায় বিস্তৃত ছিল। গুলিবিদ্ধদের মধ্যে কয়েকজন শিশু হামলাকারীর আত্মীয় ছিল বলে ধারণা করা হচ্ছে। স্থানীয় সময় রোববার ভোরে যুক্তরাষ্ট্রের লুইজিয়ানা অঙ্গরাজ্যের শ্রেভেপোর্ট শহর সাক্ষী হল এক মর্মান্তিক ঘটনার। বন্দুকধারীদের গুলিতে প্রাণ গেল কয়েক শিশুর, সেই সঙ্গে আহত হয়েছেন আরও কয়েকজন। স্থানীয় পুলিশ জানায় পারিবারিক কলহের জেরে এই মর্মান্তিক হত্যাকাণ্ড ঘটে থাকতে পারে। পুলিশ বলছে 3টি আলাদা এলাকায় বিস্তৃত ছিল ঘটনাস্থল। পাশাপাশি 2টি আবাসিক ভবন টার্গেট করে গুলি চালায় ওই বন্দুকধারী। গুলিবিদ্ধদের মধ্যে কয়েকজন শিশু হামলাকারীর আত্মীয় ছিল বলেও ধারণা পুলিশের। নিহত শিশুদের বয়স 1 থেকে প্রায় 14 বছরের মধ্যে। ঘটনার পর সন্দেহভাজন ব্যক্তি গাড়ি নিয়ে পালানোর চেষ্টা করে। এ সময় পুলিশ ধাওয়া করে তাকে গুলি করলে মারা যায় ওই বন্দুকধারী। পরে পুরো এলাকা ঘিরে ফেলে নিরাপত্তা বাহিনী এবং শুরু হয় তদন্ত। লুইজিয়ানা স্টেট পুলিশ এই ঘটনার তদন্তে নেমেছে, সংগ্রহ করছে বিস্তারিত তথ্য। তদন্তকারী কর্মকর্তারা সাধারণ মানুষের কাছেও সহযোগিতা চেয়েছেন। কেউ যদি এই ঘটনার কোনো ছবি, ভিডিও বা তথ্য পেয়ে থাকেন তা দ্রুত আইনশৃঙ্খলা বাহিনীকে দেওয়ার আহ্বান জানানো হয়। তবে এখন পর্যন্ত এই ঘটনার সুনির্দিষ্ট কারণ পুরোপুরি স্পষ্ট করতে পারেনি লুইজিয়ানা পুলিশ। অর্চিতা শাহজিন, সময় সংবাদ। ইরানের সঙ্গে দ্বিতীয় দফায় শান্তি আলোচনায় অংশ নিতে সোমবার পাকিস্তান পৌঁছাবে মার্কিন প্রতিনিধি দল। রোববার সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে দেয়া এক পোস্টে একথা জানান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একই সঙ্গে ইরানের বিরুদ্ধে যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘনের অভিযোগ তোলেন তিনি। চুক্তি না হলে তেহরানের প্রতিটি বিদ্যুৎ কেন্দ্র ও সেতু গুঁড়িয়ে দেওয়ার হুমকিও দেন ট্রাম্প। এদিকে বৈঠক আয়োজনে প্রস্তুতি শুরু করেছে পাকিস্তান সরকার। ইসলামাবাদ জুড়ে নিরাপত্তা জোরদার করা হয়েছে, যদিও সমঝোতার রূপরেখা চূড়ান্ত না হওয়া পর্যন্ত দ্বিতীয় দফার বৈঠকে বসতে অস্বীকৃতি জানিয়েছে ইরান। ইরানের পার্লামেন্টের স্পিকার গালিবাফ স্পষ্ট ভাষায় জানান, ওয়াশিংটনের ওপর বিন্দুমাত্র ভরসা নেই তেহরানের। উপসাগরীয় অঞ্চলে সংঘাতের ধাক্কা সামলে পুনরুদ্ধারের পথে হাঁটছে সংযুক্ত আরব আমিরাতের অর্থনীতি। সেই পরিবর্তনের সঙ্গে তাল মিলিয়ে প্রবাসী বাংলাদেশিরাও ব্যবসায় নতুন কৌশল গ্রহণ করছেন। অনিশ্চয়তার ক্ষতি পুষিয়ে নিতে ক্ষুদ্র বিনিয়োগ ও খাত পরিবর্তনের মাধ্যমে নতুন সম্ভাবনা খুঁজছেন তারা। আমিরাত থেকে শিবলিয়াল সাদেকের রিপোর্টে বিস্তারিত। ইরান যুদ্ধ ঘিরে প্রায় 40 দিনের সংঘাত শেষে এখন পরিস্থিতি অনেকটাই শান্ত মধ্যপ্রাচ্যের দেশ সংযুক্ত আরব আমিরাতে। এতে সংঘাতের সময় ব্যবসায়িক অনিশ্চয়তায় থাকা প্রবাসী বাংলাদেশিদের মধ্যে ফিরেছে স্বস্তি। অস্থিরতার ধাক্কা সামাল দিতে প্রবাসীরা এখন ছোট ছোট বিনিয়োগের দিকে ঝুঁকছেন। ট্রাভেল, রিটেল ও সার্ভিস খাতে নতুন উদ্যোগ নেয়ার চেষ্টা করছেন তারা। নিরাপত্তা ও স্থিতিশীল পরিবেশ ফিরে আসায় ব্যবসায় আবারও গতি ফিরবে, এমনটাই আশা করছেন উদ্যোক্তারা। আমরা ইনশাল্লাহ আশাবাদী, খুব শীঘ্র ইনশাল্লাহ এই ঝামেলাগুলো ইনশাল্লাহ শেষ করে একটা সমাধানের পথে আসবে। এই সিচুয়েশনের কারণে আমরা একটু স্টপ ছিলাম, তো মোটামুটি এখন আবার আমরা মনে করতেছি যে আমরা আগে যেতে পারবো। আমরা আশাবাদী দুবাই আবারও ঘুরে দাঁড়াবে। অবশ্যই প্রত্যাশা আমাদের ভালো, আমরা ভালো কিছু করব। প্রবাসীরা বলছেন, আমিরাত এরই মধ্যে নিজেকে একটি নিরাপদ রাষ্ট্র হিসেবে প্রমাণ করেছে। তবে ব্যবসা পুরোপুরি সচল করতে বাংলাদেশ সরকারের সহযোগিতা জরুরি। বিশেষ করে বন্ধ থাকা ভিসা চালুর দাবি জানিয়েছেন তারা, যাতে নতুন কর্মসংস্থান ও বিনিয়োগের সুযোগ বাড়ে। মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান, ওনার কাছে আমরা আশাবাদী উনি যেন সক্রিয় ভূমিকা রেখে সংযুক্ত আরব আমিরাতের সরকারের সাথে একটা বৈঠক করে, যেন আমাদের প্রবাসী বাংলাদেশিদের জন্য অন্তত ভিসা ট্রান্সফারটা যেন অন্তত চালু হয়। স্থানীয় আরব নাগরিকরাও বাংলাদেশিদের বিনিয়োগে উৎসাহ দিচ্ছেন। তাদের মতে আইন মেনে চললে আমিরাতে বাংলাদেশিদের জন্য সম্ভাবনার দ্বার উন্মুক্ত। আমিরাত সবসময় বাংলাদেশিদের আপন করে নিয়েছে। বাংলাদেশিরা যদি এখানে ভালো বিনিয়োগ করতে চান বা ইতিবাচক কিছু করতে চান, আমরা সবসময় তাদের পাশে আছি। প্রবাসীরা আশা করছেন কূটনৈতিক আলোচনার মাধ্যমে বিদ্যমান জটিলতা দূর হবে এবং রেমিটেন্স প্রবাহ আরও শক্তিশালী হবে। শিবলিয়াল সাদিক, সময় সংবাদ, সংযুক্ত আরব আমিরাত। মাদক বহন ও সেবন, জুয়া এবং বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে মালদ্বীপে 38 জন প্রবাসী বাংলাদেশিকে আটক করেছে দেশটির আইন শৃঙ্খলা বাহিনী। আটকদের আইনি প্রক্রিয়া শেষে দ্রুত নিজ দেশে ফেরত পাঠাতে ইমিগ্রেশন কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে। খন্দকার ওমর ফারুকের তথ্যছবিতে বিস্তারিত।
বিশেষ তথ্যের ভিত্তিতে যৌথ অভিযান চালিয়েছে মালদ্বীপের গোয়েন্দা সংস্থা ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ ইউনিট। শনিবারের এই অভিযানে মাদক রাখা ও সেবন, পাশাপাশি জুয়ার সঙ্গে জড়িত থাকার অভিযোগে ৩৮ প্রবাসী বাংলাদেশিকে আটক করা হয়। মালদ্বীপ পুলিশের বরাত দিয়ে স্থানীয় গণমাধ্যম জানায়, আটকদের দীর্ঘদিন ধরে নজরদারিতে রেখেছিল স্থানীয় গোয়েন্দা সংস্থা। পরে দেশটির অভিবাসন আইন অনুযায়ী নির্বাসন প্রক্রিয়া সম্পন্ন করতে তাদের ইমিগ্রেশন কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়। মালদ্বীপে বর্তমানে মাদক ও সহিংসতা সহ বিভিন্ন অপরাধে বিদেশি কর্মীদের সম্পৃক্ততা নিয়ে উদ্বেগ বাড়ছে স্থানীয় প্রশাসনের মধ্যে। বিশেষ করে অবৈধ অভিবাসীদের অনিয়ন্ত্রিত উপস্থিতি ও অপরাধমূলক কর্মকাণ্ড আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে বড় চ্যালেঞ্জ হয়ে উঠেছে। পরিস্থিতি মোকাবিলায় দেশটির সরকার ৩ বছরের জন্য অপারেশন কুরাঙ্গি নামের বিশেষ কর্মসূচি চালু করেছে। এ কর্মসূচির আওতায় বিদেশি কর্মীদের বায়োমেট্রিক তথ্য সংগ্রহ ও অনিয়মিত অভিবাসীদের বৈধকরণ প্রক্রিয়া চলমান রয়েছে। সরকারের আশা, এই উদ্যোগ সফল হলে মালদ্বীপে অবস্থানরত বিদেশি কর্মীদের সঠিক তথ্য নিশ্চিতের পাশাপাশি আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। সময় সংবাদ, মালদ্বীপ। জাপানে প্রবাসী বাংলাদেশিদের জন্য আয়োজন করা হয়েছে টোকিও বৈশাখী মেলা, যেখানে বাংলা সংস্কৃতি আর আন্তর্জাতিক সম্প্রীতির এক অনন্য মিলন মেলা তৈরি হয়েছে। দিনব্যাপী এই আয়োজনে অংশ নিয়েছেন প্রবাসী বাংলাদেশি সহ বিভিন্ন দেশের অধিবাসীরা। জাপান থেকে শাকিল মাহমুদের রিপোর্ট। টোকিওর ইকেবুকুরো নিশিগুচি পার্কে অনুষ্ঠিত হয়েছে টোকিও বৈশাখী মেলা। জাপান বাংলাদেশ সোসাইটির আয়োজনে এবং বাংলাদেশ দূতাবাস সহ বিভিন্ন প্রতিষ্ঠানের সহযোগিতায় এই আয়োজন প্রাণবন্ত হয়ে ওঠে। পার্ক জুড়ে ভিড় করেন প্রবাসী বাংলাদেশি সহ জাপানিজ এবং বিভিন্ন দেশের দর্শনার্থীরা। সবাই দলমত নির্বিশেষে এখানে অংশগ্রহণ করছে। প্রতি বছর আমরা এখানে মেলা উদযাপন করে থাকি। একই ছাদের নিচে হাজার হাজার বাঙালি মিলিত হয়ে এই দিনটি উদযাপন করি। দিনব্যাপী এই উৎসবে ছিল বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠান, নাচ, গান এবং বিভিন্ন পরিবেশনায় প্রবাসীরা তুলে ধরেন বাংলা সংস্কৃতির ঐতিহ্য। সাংস্কৃতিক দল মাদলের পরিবেশনা দর্শনার্থীদের মাঝে বাড়তি আকর্ষণ সৃষ্টি করে। অনেকদিন পরে মনে হচ্ছে বাংলাদেশে আছি, পুরা বাংলাদেশে একটা আমেজ বিরাজ করছে। মেলার অন্যতম আকর্ষণ ছিল ঐতিহ্যবাহী খাবারের স্টল এবং কারি ফেস্টিভ্যাল। নানা দেশের মানুষ বাঙালি খাবারের স্বাদ গ্রহণ করেন এবং একসঙ্গে উদযাপন করেন বাংলা নববর্ষ। সব মিলিয়ে আজকের এই সাংস্কৃতিক আয়োজন প্রবাসীদের মাঝে এক মিলন মেলায় পরিণত হয়েছে, যা প্রবাসীদের মাঝে এনে দিয়েছে এক টুকরো দেশের ছোঁয়া। জাপানের টোকিও ইকেবুকুরো পার্ক থেকে মোহাম্মদ শাকিল মাহমুদ, সময় সংবাদ, জাপান। দেখছেন প্রবাসের সময়, সঙ্গেই থাকুন। দেখছেন প্রবাসের সময়। বাংলাদেশ নিউজিল্যান্ড ওয়ানডে সিরিজের খবর। সিরিজ বাঁচানোর মিশনে নিউজিল্যান্ডের মুখোমুখি হবে বাংলাদেশ। প্রথম ওয়ানডে হেরে ব্যাকফুটে টাইগাররা। ঘরের মাঠের কন্ডিশনটাও এখন চ্যালেঞ্জ মেহেদী মিরাজ বাহিনীর জন্য। তবে আশাহত নন শরীফুল ইসলাম। ঘুরে দাঁড়িয়ে সিরিজ জয়ের আত্মবিশ্বাসের কথা শোনালেন পেসার। তবে অতিরিক্ত গরমের কারণে টসটা যে গুরুত্বপূর্ণ জানিয়ে গেছেন সেটাও। অন্যদিকে বাংলাদেশকে সমীহ করলেও সিরিজ জয়ে আত্মবিশ্বাসী কিউইরা। মিরপুরে ম্যাচ শুরু সকাল 11টায়। প্রথম ম্যাচে হারের পর একদিন বিশ্রাম, ধকল কাটিয়ে মিরপুরে অনেকটাই চাঙ্গা মেহেদী মিরাজ বাহিনী। রোদের প্রচণ্ড উত্তাপের মধ্যেই টিম হারলে দলকে উজ্জীবিত করার মন্ত্র আউলে দিলেন অধিনায়ক। এর মাঝেই মাঠের মূল উইকেটের সামনে দাঁড়িয়ে পিচের হাল হকিকত বুঝতে চাইলেন ফিল সিমন্স, সঙ্গী কিউরেটর টনি হ্যামিং। ঘরের মাঠের কন্ডিশনটাও যে এখন টাইগারদের জন্য চ্যালেঞ্জিং। পিচের কন্ডিশন বা ওয়েদার কন্ডিশন যেটা বলেন সেটা তো আমাদের হাতে নাই, যেভাবে আমাদেরকে দিবে সেভাবে খেলতে হবে। সো এই প্রিপারেশন নিয়ে আছি। মিরপুর উইকেট কিন্তু অনেক সময় ভুল প্রমাণিত হয়। সো এখানে আমরা তো যেরকম চেয়েছিলাম, আমরা আশা করছিলাম হয়তো তার থেকে একটু ডিফারেন্ট বিহেভ করছে। সো ইনশাল্লাহ নেক্সট টাইম এর থেকে আরও ভালো হবে। ছোট ছোট দলে ফিল্ডিং আর ক্যাচ ড্রিলে সবাই ছিলেন মনোযোগী। এর মাঝে আলাদা ছিলেন দলের বোলাররা। তাদের আত্মবিশ্বাস ছিল চোখে পড়ার মতো। মূলত পারফরমেন্সের কারণেই এই জেল্লা তাদের ভেতর, যা আবার ছিল না ব্যাটারদের। যদিও শরীফুলের দাবি চেষ্টা আছে সবারই। আসলে আক্ষেপের কোনো কিছু নাই।
যদি ধরেন আমরা হেরে যাই, আমাদেরও খারাপ লাগে, ব্যাটসম্যানদেরও খারাপ লাগে। সো এখানে আমরা যদি আরেকটু ভালো বোলিং করতাম হয়তো তাদের জন্য ইজি হতো। সো মনে করবো যে ইনশাল্লাহ নেক্সট ম্যাচে ব্যাটসম্যানরা খুব ভালো করবে, আমাদেরকে সাপোর্ট দেবে, আমরা তাদেরকে সাপোর্ট দেবে, দলগতভাবে আমরা ম্যাচ উইনিং আনবো। ক্রিকেট খেলা এরকম আসেই যে এক ইউনিট ভালো করে এক ইউনিট একটু ফেল করে। সো এটা নিয়ে আমরা আশাবাদী যে নেক্সট ম্যাচ ইনশাল্লাহ ভালো করবে। দ্বিতীয় ম্যাচটা মিরপুরে সিরিজ বাঁচানোর লড়াই। হেরে গেলে সাগরিকায় যেতে হবে কেবলই নিয়ম রক্ষার্থে, তাই একাদশে পরিবর্তন অনেকটা নিশ্চিত। টাইগারদের অনুশীলনে যার ঝলক দেখা গেল ভালোভাবেই। নেটে তানজিদ তামিমের সঙ্গে অনেকটা সময় নকিং করেছেন সৌম্য, আর হৃদয়ের সঙ্গী ছিলেন সাইফ। আফিফকে নিয়ে দুশ্চিন্তা কাটাতে ব্যাটিং অর্ডার ওলটপালট হওয়াটা তাই অস্বাভাবিক নয়। মোস্তাফিজকেও দেখা গেছে ফুল রিদমে। আমরা যে 15 জন স্কোয়াড আছে সবাই রেডি থাকি ম্যাচ খেলার জন্য। এখন ডিসাইড করবে কোচ, তারা। সো আমরা সবাই রেডি আছি। ফ্রাস্ট্রেটিংয়ের কোনো কিছু নাই, কারণ যারা খেলতেছে তারা সবাই ভালো করতেছে এবং যারা এখন স্কোয়াডের বাইরে আছে তারাও ভালো। এটা একটা হেলদি কম্পিটিশন আমাদের জন্য। তো আমি চাইবো যে এরকম কম্পিটিশন যাতে যতদিন আমরা ক্রিকেট খেলবো ততদিন থাকে। বাংলাদেশের পরপরই অনুশীলন শুরু হয় নিউজিল্যান্ডের। মূল মাঠে ফিল্ডিং আর ক্যাচিং প্র্যাকটিসের আগেই নিয়মিত সংবাদ সম্মেলন পর্ব শেষ করে আসেন ব্ল্যাক ক্যাপরা। প্রতিপক্ষকে সমীহ করলেও সিরিজ জয়ে আত্মবিশ্বাসী নিউজিল্যান্ড। ঘরের মাঠে বাংলাদেশ শক্তিশালী দল, একটা ম্যাচ খারাপ হতেই পারে, তাই বলে তাদের আন্ডার এস্টিমেট করার ভুল আমরা করছি না। আমাদের পরিকল্পনা আগের মতোই থাকবে, যে কোনো মূল্যে জয়। এই ম্যাচ জিতলেই সিরিজ জিতে যাব, তাই চেষ্টা আরো বাড়াতে হবে। কন্ডিশন আমাদের পক্ষে নেই, কিন্তু এটা অজুহাত হতে পারে না। মুস্তাফিজ যদি এই ম্যাচে খেলে, নিশ্চয়ই তাকে নিয়ে আমাদের কোচিং স্টাফরা ভিন্ন কিছু ভাববে। বৈশাখ মাসের প্রচন্ড গরমে প্রথম ম্যাচের মহা গুরুত্বপূর্ণ টস ভাগ্য এসেছিল সফরকারীদের পক্ষে। শরীফুলের আশা এবার সেই সৌভাগ্য হবে বাংলাদেশের, আর তাহলেই যে কাজে লাগবে ফিল সিমন্সের পরিকল্পনা, না হলে আবারও প্ল্যান বি। নিয়ন মোহাইমেন, সময় সংবাদ, ঢাকা। সোমবার রাজশাহীতে শুরু হচ্ছে বাংলাদেশ শ্রীলঙ্কা নারী ক্রিকেট দলের 3 ম্যাচের ওয়ানডে সিরিজ। দু দলের অধিনায়কের উপস্থিতিতে হয়েছে ট্রফি উন্মোচন। আগামী ওয়ানডে বিশ্বকাপে কোয়ালিফাই করার সমীকরণে এই সিরিজকে গুরুত্ব দিচ্ছেন দু দলের অধিনায়ক। শহীদ AHM কামরুজ্জামান স্টেডিয়ামে ম্যাচ শুরু হবে সকাল 9:30টায়। রাজশাহী থেকে কামরুজ্জামান মামুনের রিপোর্ট। দীর্ঘ বিরতির পর রাজশাহীর শহীদ AHM কামরুজ্জামান স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে যাচ্ছে আন্তর্জাতিক ক্রিকেট। বাংলাদেশ নারী ক্রিকেট দল মুখোমুখি হবে শ্রীলঙ্কার। সিরিজ সামনে রেখে আনুষ্ঠানিক ফটো সেশনে হাস্যোজ্জ্বল দু দলের অধিনায়ক। টাইগ্রেসদের 2029 নারী ওয়ানডে বিশ্বকাপে কোয়ালিফাই করার আনুষ্ঠানিক প্রক্রিয়া শুরু হচ্ছে এই সিরিজ দিয়ে। আগামী জুনে ইংল্যান্ডে হবে নারী T20 বিশ্বকাপ। তার আগে ওয়ানডে ম্যাচ হলেও এর গুরুত্ব কোনো অংশে কম না। প্রতিটি ম্যাচের জয় পরাজয়ের হিসেব যোগ হবে ICC নারী চ্যাম্পিয়নশিপের খাতায়। তাই দু দলই সিরিজকে নিয়েছে বেশ সিরিয়াসলি। দু দলের জন্যই এই সিরিজটা খুব গুরুত্বপূর্ণ। কদিন বাদেই শুরু হবে T20 বিশ্বকাপ, আর এই ম্যাচগুলো পরের ওয়ানডে বিশ্বকাপে কোয়ালিফাই করার জন্য কাজে আসবে। দুই ফরম্যাটের সিরিজ খেলছি, যেটা আমাদের অনেক কাজে আসবে। মেন্স ক্রিকেটের পরিমাণটা বাড়তেছে, সেইভাবে কিন্তু আসলে আমাদের ভেন্যু অনেক কম, খেলার মাঠ অনেক বেশি কম। আমি বলবো যে সেই ক্ষেত্র থেকে চিন্তা করলে কিন্তু আমরা যারা ঢাকার বাইরে আসলে আমাদের চিন্তা করা উচিত যে এই মাঠগুলোকে আরও পরিচর্যা করা, কারণ যদি খেলার পরিমাণগুলো বাড়তেছে এবং আসলে প্রত্যেকটা ভেন্যু কিন্তু চাই যে সেখানে আসলে খেলা হোক। সো ওইভাবে যদি আমি বলবো যারাই এই দায়িত্বে আছেন তারা যদি এই জিনিসটা চিন্তা করেন, যেহেতু আসলে ঢাকা কেন্দ্রে সব কিছু করলে হবে না, বাইরে এসে যদি আমরা বাইরের মাঠগুলোকে আমরা অ্যাটেনশন দিই এবং ওখানে যদি খেলা আয়োজন করি, তাহলে মনে করবো যে তারা অনেক বেশি উৎসাহিত হবে যারা এটার সাথে ইনভলভ আছে। দেশের ক্রিকেট অনেকটাই ঢাকা কেন্দ্রিক। নারী দল দীর্ঘ সময় খেলেছে সিলেটে, এবার রাজশাহীতে খেলা বলেই কিছুটা বাড়তি উচ্ছ্বাস টাইগ্রেস অধিনায়ক নিগার সুলতানা জ্যোতির। উপভোগ্য এক সিরিজের প্রত্যাশা তার। রান যখন হবে তখন আসলে দর্শকরা মাঠে আসবে, মানুষ আসলে খেলা দেখে পছন্দ করবে। কন্ডিশন শ্রীলঙ্কার মতোই খুব একটা পার্থক্য নেই। ঢাকার উইকেট কিছুটা আলাদা, তবে এখানকার উইকেট দেখে মনে হয়েছে ব্যাটাররা কিছুটা সুবিধা পাবে। আশা করছি প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ সিরিজ হবে। এই প্রথম ঘরের মাঠে শ্রীলঙ্কা নারী দলের বিপক্ষে দ্বিপাক্ষিক সিরিজে মুখোমুখি হচ্ছে বাংলাদেশ। ওয়ানডে শেষে T20 সিরিজ খেলতে দু দল যাবে সিলেট। 28 এপ্রিল সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে মাঠে গড়াবে প্রথম ম্যাচ। কামরুজ্জামান মামুন, সময় সংবাদ, রাজশাহী।
ফিফা বিশ্বকাপের পর পাকিস্তান জাতীয় দলের সঙ্গে প্রীতি ম্যাচ খেলার পরিকল্পনা মেসির আর্জেন্টিনার। পাকিস্তানের ফুটবল উন্নয়নের অংশ হিসেবে ম্যাচের পাশাপাশি আরও কিছু বিষয়ে সহযোগিতার কথা রয়েছে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের। এমন খবর প্রকাশ করেছে পাকিস্তানের সংবাদ মাধ্যম জিও নিউজ। আর্জেন্টিনায় পাকিস্তানি দূতাবাসে অনুষ্ঠিত এ সভায় উপস্থিত ছিলেন রাষ্ট্রদূত হাসান আফজাল খান, পাকিস্তান ফুটবল অ্যাসোসিয়েশন প্রেসিডেন্ট মহসিন গিলানি ছাড়াও ছিলেন আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের বিপণন বিভাগের প্রধান ফ্রান্সিসো লোমিও। পাকিস্তানের ফুটবলের প্রসারে সহযোগিতার হাত বাড়িয়ে দিতে চায় আর্জেন্টিনা, এ কারণে এই উদ্যোগ নেওয়া হয়েছে। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। কোথায় ছিল 1250, 1350 গ্যাস, এখন 1900, 2000 টাকা। ভোগান্তি কয়দিনে শেষ হবে এটা আমরা সঠিকই জানতে চাচ্ছি। এই ছিল প্রবাসের সময়ের, সঙ্গেই থাকুন সময়ের।